হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই প্রণয়াস ম্যাথ হাব ইউটিউব চ্যানেলের আরেকটি নিউ ভিডিওতে। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আরআরবি এনটিপিসি 2025 টার্গেট ব্যাচ। ওকে, তো এই সিরিজে তোমরা সকলেই জানো আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আমরা সলভ করব উইথ ট্রিক অ্যান্ড টিপস। ওকে, যারা বেসিকে দুর্বল রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কেননা ভিডিওর মাঝখানে আমি অনেক ট্রিক এবং টিপসের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। এছাড়াও যারা প্রথম এনটিপিসি এবং গ্রুপ ডির এক্সাম দেবে তারা অবভিয়াসলি ভিডিওটি দেখবে, কেননা তারা অবশ্যই ভিডিওটি দেখে ধারণা পাবে কীরকম কোশ্চেন পেপার আসতে চলেছে এবং কিভাবে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো প্রথম ক্লাসের ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো, যারা যারা এখনও অবধি দেখোনি তারা প্রথম ক্লাসের ভিডিওটি আই বাটন থেকে দেখে নেবে, যাতে ইন ফিউচার তাদের অসুবিধা না হয়। এছাড়াও যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয়াস ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। ঠিক আছে, সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখো। সো কথা না বাড়িয়ে চলো শুরু করছি, প্রথম অঙ্কে যাচ্ছি। সো প্রথম অঙ্ক খুবই সুন্দরভাবে দিয়েছে, আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, খুবই একটি সিম্পল অঙ্ক, অর্থাৎ আমাদের এখানে ফ্র্যাকশনের লসাগু করতে বলেছে। কি দেওয়া রয়েছে? 25/7, 15/28 এবং 20/21। সো যখনই আমাদের ফ্র্যাকশনের লসাগু এলসিএম লসাগু বের করতে বলবে, তখন তোমরা কি মনে রাখবে? সর্বদা উপরের সংখ্যাগুলো অর্থাৎ লবগুলির আমরা লসাগু বের করব এবং হরগুলির কি করব? গসাগু বের করব। ওকে, তার মানে উপরেরটা হবে লসাগু, নিচেরটা হয়ে যাবে গসাগু, SCF। তো বের করে নিচ্ছি। সো দেখো, আমরা গসাগু বের করার ট্রিক্স কি শিখেছি? প্রত্যেকটি সংখ্যা থেকে এমন একটি যে সংখ্যা কমন যাবে সেটি হয়ে যাবে আমাদের গসাগু। দেখো, এই 7-এর ঘর থেকে 7ই কমন যাচ্ছে, 28-এর ঘর থেকে 7 কমন যাচ্ছে এবং 21-এর ঘর থেকেও 7 কমন যাচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পেরেছি 7ই হয়ে যাবে আমাদের গসাগু। এবং উপরের সংখ্যাগুলো লসাগু করে নাও, 25, 15, 20। আমি দেখো তোমাদের একদম বেসিক পদ্ধতিতে করাচ্ছি, যাতে তোমাদের অসুবিধা না হয় বুঝতে। ঠিক আছে, 5 দিয়ে 5 5-এ 25, 3 5-এ 15, 4 5-এ 20, অর্থাৎ 4 5-এ 20, 20 5-এ 100 আর 3-এ 300, অর্থাৎ আমাদের লসাগু হয়ে গেল 300/7। এই নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক একইভাবে আমাদের যদি গসাগু বের করতে বলতো, তাহলে উপরের সংখ্যাগুলোর গসাগু এবং নিচের সংখ্যাগুলোর আমরা লসাগু বের করতাম। আশা করি বোঝাতে পেরেছি। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে? 3টি চেয়ার 2টো টেবিলের দাম 700 টাকা, তাহলে 5টি চেয়ার 3টি টেবিলের দাম 1100 টাকা। নেক্সট, একটি চেয়ার এবং 2টি টেবিলের দাম কত? তাহলে প্রথমে আমরা পরেরটি লিখে নিচ্ছি। 5টি চেয়ার 3টি টেবিল এর দাম বলেছে আমাদের 1100 টাকা। আবার এখানে বলেছে 3টি চেয়ার 2টো টেবিলের দাম আমাদের বলেছে 700 টাকা। ওকে, সো প্রথমে আমরা একটি চেয়ার অথবা একটি টেবিলের মান বের করব। দেখো ভালো করে বোঝো, আমি যদি প্রথমে চেয়ারের মান বের করতে চাই, তাহলে এই টেবিলের মানগুলোকে কাটতে হবে, বাট কাটতে তো পারবো না। এখানে 3 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে এমন সংখ্যাটি উভয় পাশে গুণ করতে হবে যাতে এখানেও সেম এখানেও সেম থাকে। তাহলে আমি যদি উপরে 2 দিয়ে গুণ করে দেই এবং নিচে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? উপরে 2 দিয়ে গুণ করলে 10টি চেয়ার, 6টি টেবিল সমান সমান 2200। আবার নিচে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 9টি চেয়ার, 6টি টেবিল এর দাম 2100 বের হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি অপনয়ন করে দেই, মাইনাস করে দেই, কেটে দেই, 6 6 মিলে গেল, তাহলে একটি চেয়ারের দাম আমাদের বেরিয়ে গেল 100 টাকা। ঠিক আছে, এখন এই একটি চেয়ারের মান যে কোনো একটিতে বসাবো। ঠিক আছে, আমি যদি এই কি বের করতে বলেছি? একটি চেয়ার এবং 2টো টেবিল, তাহলে যদি আমি এখানে বসাই, 3টি চেয়ারের দাম হয়ে গেল আমাদের 100 করে 300 টাকা, আর টোটাল দাম তো 700 টাকা, তাহলে কত বেঁচে থাকছে? 400 টাকা আমাদের বেঁচে থাকছে। আমি একটু আরও ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আমি একটু মুছে ভালো করে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে,
ফার্স্ট লাইনে তুলে নিচ্ছি 3টি চেয়ার, 2টো টেবিল, এর দাম 700 টাকা। আমাদের একটি চেয়ারের দাম তো 100 টাকা বের করলাম, তাহলে 3টি চেয়ারের দাম হয়ে যাবে 300 টাকা, অর্থাৎ 2টি চেয়ারের দাম কত হয়ে যাবে? 700 মাইনাস 300, 400 টাকা। তাহলে একটি টেবিলের দাম হয়ে গেল আমাদের 200 টাকা। একটি চেয়ারের দাম 100 টাকা, একটি টেবিলের দাম 200 টাকা। বইয়ে বলেছে কটি? একটি চেয়ার 100 টাকা, 2টি চেয়ার 200 টাকা করে, অর্থাৎ 400 টাকা। তাহলে টোটাল কত টাকা আমাদের লাগবে? টোটাল আমাদের 500 টাকা লাগবে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝেছো। যদি একটু হলেও বুঝতে অসুবিধা হয় ভিডিওটিকে পজ করে প্রথম থেকে আবার দেখো আমি কি বলতে চেয়েছি, মেবি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। দেখো এখানে আমাদের মান চেঞ্জ করতে বলেছে, সো আমরা তুলে নিচ্ছি 45। দেখো মাইনাসের মান কি বলেছে? মাইনাস মানে ডিভিশন, 9। তারপরে দিয়েছে প্লাস, প্লাস মানে কি জানি আমরা? মাল্টিপ্লিকেশন। দেখো ইনস্ট্রাকশন আমাদের দিয়ে দিয়েছে 4। আর মাল্টিপ্লিকেশন মানে কি দেওয়া রয়েছে? ডিভিশন। ডিভিশন কি এটা নাকি প্লাস? প্লাস দেওয়া রয়েছে মনে হয়। 5। তাহলে কত বেরোচ্ছে? এখানে আসছে 5 9 45, তাহলে 4 5 20 আর 5 25, অর্থাৎ এই সংখ্যাটির মান হয়ে গেল আমাদের 25, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট অ্যান্সার। এখন কি বলেছে? নিচের কোন অপশনটি প্রদত্ত সংখ্যাগুলির জন্য সত্য? দেখো এখানে অনেকগুলো ফ্র্যাকশন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে বোঝেছে কোনটি বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। তো প্রত্যেকটি ফ্র্যাকশনকে আমি তুলে নিচ্ছি। 13/33, 32/47, 20/47, আবার 25/27। সো এরকম ছোট থেকে বড় বের করার আমাদের অনেক মেথড থাকে। আমি তোমাদের সবচেয়ে সহজ মেথডটা বলছি। কি করবে? জাস্ট ভাগ করে দেবে। এখানে রয়েছে, তাহলে পয়েন্ট দিয়ে এখানে শূন্য একটি আনলাম, হয়ে গেল আমাদের 130। 33 দিয়ে 3 বার যাচ্ছে, আবার এখানে 32 রয়েছে, এখানে পয়েন্ট দিয়ে 320 হয়ে গেল, তাহলে এখানে 6 বার যাচ্ছে। এখানে আবার 200 হয়ে গেল পয়েন্ট দিয়ে, তাহলে এটা কয়বার যাচ্ছে? 4 বার। আবার এখানে পয়েন্ট যদি দেই তাহলে 250 হচ্ছে, তাহলে আমাদের 9 বারে যাচ্ছে। দেখো সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে এইটা, ঠিক আছে, ভাগ করে দেওয়া। তাহলে দেখো তো কে বড়? আমাদের 9 বড়, বুঝতেই পারছি। তো এটা কি প্রথমে দেওয়া রয়েছে? না, এটা দেওয়া নেই। আমাদের দেখো এই অপশন সি নাম্বার অপশন কি দেওয়া রয়েছে? প্রথমে ছোটটি দেওয়া রয়েছে, তার একটু বড় এটা 20/47, তার বড় 32/47, তার বড় 25/27, অর্থাৎ সি নাম্বার অপশনই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো প্রথমে কি করবে? ফ্র্যাকশনগুলোকে বসাবে এবং সেগুলোকে যথাযথ ভাগ করে দেবে। দুটো সংখ্যার ভাগ করার দরকার নেই, কেবলমাত্র প্রথম ডিজিট হলেই হয়ে যাবে আমাদের। তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ছোট এবং কোনটা বড়। মেবি ক্লিয়ার? সো কি বলেছে? সময় কার্য থেকে খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক। একা কাজ করলে এ 15 দিনে কাজ করতে পারে। ঠিক আছে, একা কাজ এ করে 15 দিনে এবং বি, আচ্ছা এখানে একটু জিনিস মিস গেছে, তো আমি একটু দেখছি বই থেকে। এখানে 18 হয়ে যাবে, হ্যাঁ 18 দিনে কাজটি করে, বি করে 18 দিনে, একটু মিলিয়ে নাও, হ্যাঁ লিখে নাও। তাহলে এ কাজ করে 18 দিনে, এ কাজ করে 15 দিনে, বি কাজ করে 18 দিনে। দেন বলেছে উভয়ে একসাথে কাজ করলে, সো আমরা লসাগু করে দেবো যেভাবে করেছি আমরা। লসাগু আসছে 90। তাহলে এ এর ক্ষমতা কত? এ এর ক্ষমতা 6, বি এর ক্ষমতা হয়ে যাচ্ছে 5। দেন এগুলোকে ধরবো না, এফিসিয়েন্সি 6 এবং 5, তারা একত্রে কাজ করেছে। তাহলে দুজনে মিলে কত ইউনিট কাজ করবে? 11 ইউনিট কাজ করবে। টোটাল কাজ কত? 90 ইউনিট। তাহলে কতদিন সময় লাগবে? 90/11। দেখো আর আমাদের ভাগ করেনি, এইভাবেই দেওয়া রয়েছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, সো অনেকের এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, তারা কাইন্ডলি একটু সময় এবং কার্য চ্যাপ্টারটি একটু দেখে নেবে কীভাবে আমি এটা বের করলাম। সো প্রত্যেকটি ভিডিও তো বলা সম্ভব হয় না, তো একটু কষ্ট করে দেখে নাও। ওকে, তাহলে তারা এতদিনে কাজটি কমপ্লিট করবে। ঠিক আছে, কি বলেছে? এক্স 5 ফুট লম্বা, সে লক্ষ্য করে 3 ফুট লম্বা একটি ছায়া ফেলছে। 5 ফুট লম্বা, সে লক্ষ্য করলো সে 3 ফুট একটি ছায়া তৈরি করছে। 5 ফুট লম্বা, এই ছায়াটির দৈর্ঘ্য 3 ফুট। তারপর সে পরিমাপ করলো যে তার স্কুল ভবনের ছায়াটি 30 ফুট লম্বা। একটা স্কুল ভবন রয়েছে,
তার ছায়াটি 30 ফুট লম্বা হয়ে গেল। তাহলে ভবনটি কত লম্বা? ওকে, মনে হচ্ছে এটা একটি কঠিন অঙ্ক বা ত্রিকোণমিতির অঙ্ক, সো আমরা অত ঝামেলায় যাব না। আমরা একটি জিনিস ফলো করব। দেখো 3 মিটার ছায়া আসে আমাদের কত মিটারে? 5 মিটারে। বুঝতেই পারছি 3 মিটার ছায়া আসে আমাদের 5 মিটারে, তাহলে 1 মিটার ছায়া কত মিটারে আসবে? 5/3। তাহলে 30 মিটারে 30 মিটার ছায়া কত মিটারে আসবে? 3 × 10 = 30 হয়ে গেল 50 ফুট। সরি, আমি মিটার মিটার বলছি, সবগুলো কিন্তু ফুটে দেওয়া রয়েছে, ঠিক আছে। অর্থাৎ সেই স্কুল ভবনটির দৈর্ঘ্য হচ্ছে 50 ফুট, অর্থাৎ এই নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল এগুলো অঙ্ক, কেননা এটা 2016 সালে এসেছিল আমাদের। সো আমরা ধীরে ধীরে কি করব, সহজ থেকে কঠিনের দিকে যাব। প্রথমে 2016 করাচ্ছি, হ্যাঁ, তারপরে 2000 কত রয়েছে, 19 রয়েছে, তারপরে 22 রয়েছে, এইভাবে আমরা ধীরে ধীরে সহজ থেকে কঠিনের দিকে যাব, ঠিক আছে। কি বলেছে? দুটো সংখ্যার লসাগু 210, তাদের গসাগু যদি 35 হয় এবং একটি সংখ্যা যদি 105 হয়, অপর সংখ্যাটি কত? খুবই সিম্পল অঙ্ক। যখনই দেখবে একটি সংখ্যা দেওয়া রয়েছে এবং গসাগু দেওয়া, লসাগু দেওয়া, জাস্ট এটা করবে, গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা 105, কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটলো, অর্থাৎ 35 × 2 = 70। তাহলে প্রথম সংখ্যাটি যদি 105 হয়, দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে আমাদের 70। ওকে, নেক্সট, এ 15% লাভে বি এর কাছে একটি খেলনা বিক্রি করে। পরবর্তীকালে এটি এর কাছে 20% লাভে বিক্রয় করে, ফলে 552 টাকা লাভ হয়। তাহলে এ প্রথমে খেলনার জন্য কত টাকা দিয়েছিল? ঠিক আছে, খুবই একটি সিম্পল অঙ্ক। সো মেবি তোমরা করতে পারবে, একটু চেষ্টা করো, আমি তো করিয়ে দিব, কোনো সমস্যা নেই। দেখো, তাহলে এ কিনেছিল ধরো খেলনাটি 100 টাকাতে, বিকে কত টাকায় বিক্রি করে বলেছে? 15% লাভে, অর্থাৎ 115 টাকায় বিক্রি করেছে। ওকে, প্রথম লাইন শেষ। পরবর্তীকালে বি এর কাছে 20% লাভে বিক্রয় করে। বি আবার এ কে আবার ওই খেলনাটি বিক্রি করে কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে কত বের হবে? আমি যদি 120 দিয়ে করি, 20% যেহেতু লাভ বলেছে, বাই 100, দেখো 0 0 কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে 6 দুগুনি 12, 5 দুগুনি 10, 5 দুগুনি হয়ে গেল আমাদের 10, 3 5 15, 23 × 6 অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের 138 টাকা। তার মানে বি 115 টাকায় কিনলো, আবার 138 টাকায় এর কাছেই আবার বিক্রি করলো। বুঝতে পারলে কি? এ 100 টাকাতে কিনলো, কেনার পর বিকে 115 টাকাতে বিক্রি করলো, আবার বি চালাকি করে কি করলো? 20% লাভ খেলো, 20% লাভ খেয়ে আবার 138 টাকায় বিক্রয় করলো। তাহলে এর খেলনা, এ খেলনার জন্য প্রথমে কত টাকা দিয়েছিল? দেখো বি কত লাভ করলো, দেখো তো, আমরা দেখতে পাচ্ছি 138 মাইনাস 115, অর্থাৎ বি 23 টাকা লাভ করলো। ঠিক আছে, আমাদের অঙ্ক অনুযায়ী দেখো তো বি কত টাকা লাভ করলো। বি 115 টাকায় কিনলো এবং বিক্রয় করলো 138 টাকায়, সে 23 টাকা লাভে বিক্রয় করলো। কিন্তু বইয়ে কি বলেছে? যার ফলে 52 টাকা লাভ হয়, 552 টাকা লাভ হয়। বি আবার 552 টাকা লাভ করে, আমার অঙ্ক অনুসারে 23 টাকা লাভ করে, কিন্তু বইয়ের অঙ্ক অনুসারে 552 টাকা, অর্থাৎ দুটোকে আমরা সমান করে দেব। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে একে কত টাকা লাভ করলো? 552/23 ইন্টু কি চেয়েছে? এ খেলনার জন্য কত টাকা দিয়েছিল? কত টাকা দিয়েছিল? 100 টাকা দিয়েছিল, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই। ঠিক আছে, কাটাকাটি যদি করে দেই, কাটাকাটি করে দিলে আমাদের কত আসছে? দাঁড়াও একটু ওয়েট, কাটাকাটি করে দিলে আমাদের 24 আসছে, অর্থাৎ এ 2400 টাকাতে খেলনাটি কিনেছিল। ওকে, এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সো আমি আরও একটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু ফোকাসে থাকো, একটু ভালো করে দেখো। আবার করছি আমি জিনিসটি। এ 100 টাকায় কিনলো এবং বিকে 15% লাভ, অর্থাৎ 115 টাকায় বিক্রয় করলো। বি আবার কি করলো? 20% লাভ করলো। 20% লাভ করে কত টাকায় বিক্রি করলো? 138 টাকায় এর কাছেই বিক্রি করলো। এখন বলেছে যার ফলে বি এর 552 টাকা লাভ হয়। বই অনুসারে 552 টাকা লাভ হলো,
বাট আমাদের অঙ্ক অনুসারে কত টাকা লাভ হলো দেখো তো, আমাদের অঙ্ক অনুসারে কত টাকা লাভ হলো? 23 টাকা লাভ হলো। তার মানে 23 মানে 552, 1 মানে 552/23। বলেছে খেলনার জন্য কত টাকা দিয়েছিল? 100 টাকা দিয়েছিল, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে সে 2400 টাকা দিয়ে খেলনাটি দিয়েছিল। ওকে, একটি ধনাত্মক সংখ্যা তার ধনাত্মক বর্গমূলের থেকে 30 বেশি। তার মানে একটি ধনাত্মক সংখ্যাকে ধরে নিচ্ছি এক্স, কি বলেছে? তার ধনাত্মক বর্গমূল, অর্থাৎ তার ধনাত্মক বর্গমূল কত হবে? √x হবে। তার থেকে কত বেশি? 30 বেশি, অর্থাৎ এই দুটোর বিয়োগফল কত? 30। ভালো করে বোঝো, ভালো কিন্তু একটি সংখ্যা রয়েছে যেটিকে ধরলাম x, তার ধনাত্মক বর্গমূল, বর্গমূল মানে কি? রুট করা, তার মানে x এর রুট, এর বিয়োগফল কত? অর্থাৎ 30 বেশি, তার মানে এর অন্তর্ফল হচ্ছে 30। সো এরকম অঙ্কে আমরা কি করি? সব সময় অপশন টেস্ট করি। তো প্রথম অপশন কি বলেছে? 16 এর রুট কত? 4। দেখো কি 30 আসছে না, মিলছে না, তার মানে প্রথম অপশন কাটা। সেকেন্ড অপশন কি বলেছে? 36, তাহলে 36 মাইনাস 36 এর রুট হয়ে যাচ্ছে 6, অর্থাৎ দেখো ঘুরে ফিরে আমাদের 30 মিলে যাচ্ছে, তার মানে সেই ধনাত্মক সংখ্যাটি কত? 36। ওকে, আশা করি ভিডিওটি খুবই তোমাদের ভালো লাগছে এবং তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ। আশা করি তোমরা অনেক কিছুই বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টে লিখে জানাও, যাতে আমিও বুঝতে পারি হ্যাঁ ওই জায়গার স্টুডেন্টও আমার ভিডিও দেখছে। ওকে, সো নেক্সট কোশ্চেন বলেছে একটি লাগেজ বক্সের মাত্রা 80 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। বাক্সটিকে ঢাকতে, অর্থাৎ একটি বাক্স রয়েছে আমাদের, বুঝতে পারছি বাক্সটিকে ঢাকবো, উপর চারিপাশ দিয়ে ঢাকবো, তাহলে কতটুকু কাপড়ের প্রয়োজন হবে? যখনই কোনো কিছু ঢাকতে হবে বা কোনো কিছু মুড়তে হবে তখনই সেটির কি পরিসীমা বের করতে হবে। তাহলে বাক্সটির 3টি মাত্রা রয়েছে, কি কি রয়েছে? ABC। আমরা পরিসীমার ফর্মুলা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো যেহেতু 3টি মাত্রা দেওয়া হয়েছে এখানে ফর্মুলাটি একটু আলাদা হবে, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, নাহলে খাতায় টুকে রাখো। ফর্মুলাটি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলা পুট করে দিই, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কি বলেছে? 80 এবং 60, তাহলে একবারে বসিয়ে দিচ্ছি, গুণ করলে 4800 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 60 ইন্টু 40, তাহলে হয়ে যাচ্ছে 2400 প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 80 ইন্টু 40, 3200। ওকে, তাহলে 2 মাল্টিপ্লাই 00, এখানে আসছে 4, ঠিক আছে, আর এখানে আসছে যোগ করলে আসছে 10, অর্থাৎ যদি গুণ করে দিই তাহলে আসবে 20800 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে সেই বাক্সটি মুড়তে কতগুলি কাগজ লাগবে বা কাপড়ের প্রয়োজন হবে? এত সেন্টিমিটার স্কোয়ার। দেখো বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এখন দেখো বলেছে দুটি অঙ্কের সংখ্যার যোগফল যদি 10 হয়, যখন সংখ্যাগুলো অবস্থান উল্টে যায় তাহলে 54 হ্রাস পায়। তাহলে পরিবর্তিত সংখ্যাটি কত? তাহলে এই সমস্ত অঙ্কগুলো খুবই একটু ক্রিটিক্যাল, একটু ভালো করে বোঝো। আমাদের চেয়েছে পরিবর্তিত সংখ্যাটি কত পরিবর্তন হয়েছে। প্রথমে 73, একটি সংখ্যা যদি 73 হয়, এদের যদি সংখ্যা ওলট পালট হয়, অর্থাৎ 3 আগে আসলো 7 পরে চলে গেল, তাহলে কি আমাদের কোনো সময় কি 54 আসছে? না, 54 আসছে না। তাহলে এ নাম্বার অপশন তো কাটা চলেই গেল। বি নাম্বার অপশন কি? 28, এদের সংখ্যাগুলোকে পরিবর্তন করি, তাহলে হয়ে গেল 82 এবং বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি আসছে? তাদের সংখ্যাগুলো কি 54 আসছে? হ্যাঁ, 54 আসছে, বাট বড় সংখ্যার সামনে মাইনাস, এই কারণে -54 হয়ে গেল আমাদের। ঠিক আছে, বোঝো ভালো করে। তাহলে কোশ্চেনে বলেছে 54 হ্রাস পায়, বাট আমাদের এখানে আসলো -54, এখানে কিন্তু বলেনি এই সংখ্যাটি ঋণাত্মক, তাহলে এটিও কিন্তু আমাদের হবে না। তারপরে বেঁচে আছে 82, তাহলে 82 এর অপর হয়ে গেল 28, বিয়োগ করে দেই, দেখো 54 আমাদের এখানে আসছে, +54 আসছে, অর্থাৎ কিছুই থাকছে না।
কেবল 54 আসছে, তার মানে এটিই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে সংখ্যাটি হলো 82। এখন বলেছে পরিবর্তিত সংখ্যাটি কত, তাহলে 82কে কত পরিবর্তন করলাম, 28 পরিবর্তন করলাম, অর্থাৎ পরিবর্তিত সংখ্যাটি হয়ে যাচ্ছে 28, অর্থাৎ বি নাম্বার রাইট অপশন। ওকে, আমরা কিন্তু তাড়াহুড়োর ক্রমে এইভাবে ভুল করে ফেলি, ঠিক আছে। এখানে দেখো মাইনাস যেহেতু বিয়োগ করলাম, অন্তর্ফল বিয়োগ করলে -54 আসছে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। চলো নেক্সট অঙ্কে বলেছে সরলীকরণ 2/9 প্লাস 3/5 ডিভাইডেড বাই 2/9 প্লাস 2/5। তো প্রথমে আমরা লসাগু করে নিচ্ছি, এটা লসাগু আসছে 45, তাহলে 5 দুগুনি 10, 3 নং 27, ডিভিশন এখানে আসছে 45, 5 দুগুনি 10, 9 দুগুনি 18, এখানে আসছে 37/45। আমরা যদি এই ভাগটিকে উল্টে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি সংখ্যাগুলো ওলট পালট হয়ে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে 45, নিচে চলে যাবে 28, ঠিক আছে, কাটাকাটি করে দিচ্ছি। তাহলে বেঁচে থাকে 37/28, অর্থাৎ এই নাম্বার অপশন দেখো কারেক্ট হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যমা কত। তো সংখ্যাগুলির মধ্যমা কত আমি কি করলাম, এভাবে বের করলাম, এখানে 3টি রয়েছে, এখানে 3টি সংখ্যা রয়েছে, অর্থাৎ মধ্যমা 9। এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, প্রসেস ঠিক আছে কিন্তু একটু জায়গায় ভুল রয়েছে। কি কোন জায়গায় ভুল রয়েছে দেখো, ছোট সংখ্যা লাস্টে রয়েছে এবং সংখ্যাগুলো ওলট পালট করে দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলোকে সাজিয়ে লিখব। প্রথমে 1 লিখে নিব, তারপরে 3, তারপরে 5, তারপরে 9, তারপরে 11, তারপরে 19, ঠিক আছে। এখন দেখো এখানে 3টি সংখ্যা রয়েছে, এখানে সরি একটা বাদ মিস গেল মনে হয়, আচ্ছা 6টা মিস গেছে, হ্যাঁ এখানেও 3টি সংখ্যা রয়েছে, অর্থাৎ মধ্যমা কত দাঁড়াচ্ছে 6, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কি বলেছে, এ এবং বি এর আয়ের অনুপাত 3:2। হ্যাঁ আমি বুঝতে পারলাম, এদের আয়ের অনুপাত 3:2। তাদের ব্যয় যথাক্রমে 14,000, 10,000। এ যদি 4,000 টাকা বাঁচায় তাহলে বি এর সঞ্চয় কত হবে। তাহলে আমি অনুপাতটাকে এটা ভাঙিয়ে লিখি। তো অনুপাতকে ভাঙিয়ে লিখলে কি করতে হয়, একটি ধ্রুবক অ্যাড করতে হয়, অর্থাৎ এর আয় হচ্ছে 3x টাকা, তার থেকে সে 14,000 টাকা ব্যয় করলো, ব্যয় করার পর সঞ্চয় কত টাকা থাকে, 4,000 টাকা, অর্থাৎ 14,000 টাকা ব্যয় করার পর তার সঞ্চয় থাকে 4,000 টাকা। এর মাধ্যমে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো, বোঝাতে পেরেছি। এ 3x টাকা আয় করে, 14,000 টাকা আবার ব্যয় করে, ব্যয় করার পর 4,000 টাকা আবার বাঁচায়, অর্থাৎ সমান সমান 4,000টা মিলে গেল, বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে হয়ে গেল 3x আর এখানে হয়ে গেল 18,000, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল আমাদের 6,000। এখন বলেছে বি যদি, বি এর সঞ্চয় কত হবে, তাহলে বি কত টাকা ইনকাম করে, 2x টাকা ইনকাম করে, খরচ করে কত টাকা বলে দেওয়া রয়েছে 10,000 টাকা। তো জাস্ট মান বসিয়ে পুট করে দাও, এটা 6,000, হ্যাঁ তাহলে 6 দুগুনি 12,000 মাইনাস 10,000 টাকা, তার মানে সে 2,000 টাকা কি করে, সঞ্চয় করে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, বলেছে একটি গাড়ি যাত্রার প্রথমার্ধে 50 কিমি/ঘন্টা এবং যাত্রার দ্বিতীয়ার্ধে 60 কিমি/ঘন্টা গতিতে ভ্রমণ করে, সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত। তাহলে আমরা গড় গতিবেগের ফর্মুলা বসিয়ে দিব, সবাই জানে, যারা যারা জানো না তারা অবশ্যই স্ক্রিনশট তুলে নাও, নাহলে লিখে নাও, 2xy/x+y। এক্সটি হচ্ছে প্রথম গতিবেগ, ওয়াইটি হচ্ছে দ্বিতীয় গতিবেগ। তাহলে লিখে নিচ্ছি, তাহলে 2 × 50 × 60, আর নিচে দুটো সংখ্যার যোগফল কত, 50 + 60 110, 0 0 কেটে দিচ্ছি, 50 দুগুণ 100 আর 6 600, 600/11। যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের আসবে 54.54 কিমি/আওয়ার। তাদের গড় গতিবেগ কত, এত, অর্থাৎ এই নাম্বার অপশন রাইট হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। তো সকলে মিলে তোমরা লাইক করে দাও, ভিডিও সেশনটিকে যত সম্ভব ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে শেয়ার করে দাও, যাতে অনেক স্টুডেন্ট এটি শিখতে পারে, অর্জন করতে পারে। তোমাদের ফেভারিট প্রিয় পার্সনকেও শেয়ার করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। বলেছে পি কিউ এর দ্বিগুণ দক্ষ, তাহলে পি আর কিউ রয়েছে, এদের কাজ কি,
কোশ্চেনে ভালো করে দেওয়া রয়েছে এর থেকে দ্বিগুণ দক্ষ, তার মানে কিউ যা কাজ করে পি তার দ্বিগুণ কাজ করে। বোঝাতে পেরেছি? পি যা কাজ করে কিউ তার দ্বিগুণ কাজ করে। ওকে, বলেছে কিউ কাজটি সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে। কিউ এর কতদিন সময় লাগে? 12 দিন সময় লাগে। তাহলে পি এর কতদিন সময় লাগবে? অবভিয়াসলি তার অর্ধেক দিন সময় লাগবে, 6 দিন সময় লাগবে। বুঝতে পেরেছি? আবার দেখো বলেছেন কিউ একটি কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে বুঝলাম 12 দিনে করতে পারে। তাহলে পি কত দিনে করবে? অবভিয়াসলি যেহেতু এই দ্বিগুণ কাজ করে তাহলে 6 দিনে কাজ করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে, এখানে যাই থাকুক না কেন সেটার এফিসিয়েন্সি দিয়ে পি এর সাথে যেটাই থাকুক না কেন 2, 3, 4 গুণ, 5 গুণ, 6 গুণ জাস্ট ভাগ করে দাও, সেটি হয়ে যাবে পি এর এফিসিয়েন্সি। তাহলে পি কাজ করে 6 দিনে, কিউ কাজ করে 12 দিনে। লসাগু করে নেব, লসাগু আসবে আমাদের 12, 6 দুগুনি 12, 12 একে 12। বলেছে তারা একসাথে কাজ করলে কতটুকু কাজ করবে? পি করে 2 ইউনিট করে, কিউ করে 1 ইউনিট করে, তারা একসাথে টোটাল 3 ইউনিট কাজ করবে। আর টোটাল কাজ কত? 12 ইউনিট। তাহলে তাদের কত সময় লাগবে? তাদের 4 দিন সময় লাগবে। ওকে, সি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। বলেছে 3টি সংখ্যার অনুপাত 135, তাদের যোগফল 10,800। দেখো তোমরা যদি একটু মনে করো, তোমরা যদি আমার ফার্স্ট ক্লাসটি করে থাকো, সো প্রথম অঙ্কই মেবি এইরকম একটি অঙ্ক ছিল, সেম টু সেম, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করা, নাম্বারগুলো একটু আলাদা করে দেওয়া। 3টি সংখ্যার যোগফল, অনুপাতটা বলেছে 1:3:5। তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী 3টি সংখ্যার যোগফল কত আসে দেখো, 5 আর 3 8 আর 1 9, 9। যেহেতু অনুপাতগুলো ভাঙিয়ে লিখলাম এই কারণে ধ্রুবক একটি লিখে নিলাম 9x, বাট বইয়ে দিয়েছে তাদের যোগফল এত টাকা, এত। তো আমাদের যোগফল তো বেরোলো 9x, বাট বইয়ে দেওয়া রয়েছে 10,800, জাস্ট দুটোকে সমান করে দেবো আমি উভয় পাশে। তাহলে x এর মান বেরিয়ে যাবে 9 একে 9, 9 দুগুনি 18, অর্থাৎ 1200। বলেছে সবচেয়ে বড় সংখ্যাটি কত? সবচেয়ে বড় সংখ্যাটি জানি 5, ভাঙিয়ে নিলাম অনুপাত থেকে, অর্থাৎ হয়ে গেল 5x, তার মানে 5 × 1200 হয়ে গেল 6000। ঠিক আছে, সি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 19 নাম্বার কি বলেছে, একটি ট্রেন একটি স্থির বস্তুকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ যদি 25 মিটার পার সেকেন্ড হয়ে থাকে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? অর্থাৎ ডিস্টেন্স বের করতে চেয়েছে, ডিস্টেন্স জানতে চেয়েছে। ডিস্টেন্সের ফর্মুলা কি জানি আমরা? স্পিড ইন্টু টাইম। কত স্পিডে চলছে ট্রেনটি? 25 মিটার পার সেকেন্ডে। টাইম কত লেগেছে? 10 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে ট্রেনটির ডিস্টেন্স হচ্ছে 250 মিটার। আর ট্রেনটির ডিস্টেন্স আর ট্রেনটির দৈর্ঘ্য সেম, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 250 মিটার। ওকে, সো এই অঙ্কগুলো করার সময় সর্বদা একটু মনে রাখবে আমাদের ইউনিটগুলো কিসে দেওয়া রয়েছে। দেখো এখানে সেকেন্ডে রয়েছে, এখানেও সেকেন্ডে রয়েছে, তাই আমি এভাবে করতে পারলাম। যদি কিমি পার ঘন্টা থাকতো তাহলে কিন্তু আমরা 5/18 দিয়ে গুণ করতাম, তারপরে বের করতাম। ওকে, আশা করি তোমরা সকলে জানো ব্যাপারগুলো। হ্যাঁ, কি বলেছে, একটি সংখ্যা রয়েছে P713, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা ডিভিজিবল, ভাগ যায়। তাহলে ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা পি এর মান কত? এই পিটা কে? তাহলে আমরা কি জানি? 11 ডিভিজিবিলিটির ফর্মুলা কি জানি? প্রথমটি এবং তৃতীয়টি, দ্বিতীয়টি এবং চতুর্থটির যোগফল। তাহলে P + 1 7 + 3, তাদের যদি বিয়োগফল 0 আসে তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে পি এর মান কত বসালে দেখো তো 0 আসছে আমাদের। পি এর মান যদি আমি 9 বসিয়ে দিই, 9 + 1 হয়ে গেল আমাদের 10, আর এখানেও 10, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের 10 আসছে। তার মানে পি এর মান হয়ে গেল 9। ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। বলেছে একটি বর্গাকার তারকে বাঁকানো হলো, বাঁকিয়ে কি করলাম? 8, 4, 8 বর্গ সেমি ক্ষেত্র ঘিরে থাকে। একটি বর্গাকার একটি তার রয়েছে, সেটি বর্গক্ষেত্র তো আমি বাঁকালাম, বাঁকানোর পর কি হলো? একটি বর্গক্ষেত্র তৈরি হলো। সরি, এটা বর্গক্ষেত্র না, আয়তক্ষেত্র বানালাম আমি, যাই হোক এটা একটি বর্গক্ষেত্র তৈরি হলো। ঠিক আছে, এগুলো কোনো না, বর্গক্ষেত্র তৈরি হলো। এখন সেই তারটিকে বাঁকিয়ে আমি একটিবার বৃত্ত তৈরি করলাম, সেই তারটিকে বাঁকালাম, তারপরে সেই বৃত্তটির ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তটির এরিয়া কত? তো সেই তারটির কি বলেছে? 484
সেমি স্কোয়ার ক্ষেত্রফল বলেছে, তাহলে আমি বাহু বের করতে পারবো। বর্গক্ষেত্রের বাহুর ফর্মুলা কি? বাহু ইজুকাল টু ক্ষেত্রফলের রুট 484, অর্থাৎ কত হয়ে গেল বাহু? 22। আমি বর্গক্ষেত্রটির বাহু বের করলাম 22। এখন যখন আমি এটা দেখলাম যে সেই তারটিকে বাঁকিয়েছি, যখনই তারটিকে বাঁকানো হবে তখনই অলওয়েজ আমাদের পরিসীমা অর্থাৎ পরিধি দিয়ে করতে হবে কাজটি। পরিসীমা যদি আমাদের বলতো সেই তারটিকে গলালাম, তাহলে সেটি আয়তন দিয়ে করতে হতো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? যখনই কোনো কিছু গলাবো তখনই আয়তন দিয়ে করব, যখনই কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে মুড়িয়ে করব তখন সেটি পরিসীমা অর্থাৎ পরিধি দিয়ে করবে। তাহলে সেই বর্গক্ষেত্রটির পরিধি কত বলো তো? বর্গক্ষেত্রের পরিধির ফর্মুলা হচ্ছে বা পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু অর্থাৎ 88। এই একই পরিমাণ পরিধি দিয়ে আমি কি করলাম? একটি বৃত্ত তৈরি করলাম কোশ্চেন অনুযায়ী, বৃত্ত আকারে বাঁকানো হলো। তাহলে সেই বৃত্তটিরও পরিসীমা 88। ওকে, তাহলে বৃত্তর পরিসীমা যদি 88 হয়, সো প্রথমে বৃত্তর পরিসীমার ফর্মুলাটা লিখে নেই। 2 পাই আর বৃত্তর পরিসীমার ফর্মুলা কত বলেছে? 88 বলেছে। আমরা তো জানি 88 বের করলাম এখনই। তাহলে আর এর মান কত? ভাগ করে নেই, 2 ইন্টু 22/7 ইন্টু আর 88। 22 দুগুণ কত? 44। 44 দিয়ে 2 কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ আর এর মান বেরিয়ে গেল 7 দুগুণী 14। সেই বৃত্তটির ব্যাসার্ধ কত? 14। এখন বলেছে বৃত্তটির ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সকলে জানি, পাই আর স্কোয়ার। পাই হয়ে যাচ্ছে 22/7, আর স্কোয়ার মানে 14 ইন্টু 14। কোনো কনফিউশন থাকলে আবার আমাকে ভালো করে বলে দাও কমেন্টে, আমি কিন্তু রিপ্লাই করি। হ্যাঁ, কাটাকাটি করে দিচ্ছি। 7 দিয়ে 7 দুগুণী 14, 22 দুগুণ 44, 44 আর 14 হয়ে যাচ্ছে 616 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে সেই বৃত্তটির এরিয়া কত? 616 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, তোমাদের মনে হতে পারে এই অঙ্কটি তুলনামূলক বড় হলো, বাট বড় নয়। শোনো প্রথমে ভালো করে। প্রথমে যখন আমি তোমাদের বোঝাবো একটু লিখে লিখে বোঝাই, এই কারণে মনে হয় অঙ্কটি বড়, বাট তোমরা যখন জিনিসটি বুঝবে এবং পরবর্তীতে এক্সারসাইজ প্র্যাকটিস করবে, দেখো তখন এগুলো লিখবে না। ঠিক আছে, পরিসীমা লিখবে না, জাস্ট হুবাহু মাথায় ক্যালকুলেশন করে লিখবে। ওকে, জাস্ট বোঝানোর জন্য এত বড় করলাম, না হলে আমিও শর্টকাট করে দিতে পারতাম, বাট তোমরা কিন্তু কেউই কিছু বুঝতে না, তোমাদের বোঝানোর জন্য কেবল বড় করে করাচ্ছি। ঠিক আছে, কি বলেছে? 12 মিটার এবং 17 মিটার উচ্চতার দুটি খুঁটি একটি সমতল ভূমি উল্লম্বভাবে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আমি এরকম অঙ্ক প্রিভিয়াস পার্ট 1-এও করিয়েছিলাম, তো হয়তোবা তোমাদের মনে নেই। যাই হোক, দেখে নাও। আমি চিত্রটা অঙ্কন করলাম। একটি 12 মিটার এবং একটি 17 মিটার উচ্চতার কি রয়েছে? দুটি খুঁটি রয়েছে, সমতলে উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সোজাভাবে দাঁড়িয়ে আছে। তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 12 মিটার হলে, পাদদেশ মানে কি? নিচের অংশটুকুর মধ্যে দূরত্ব কত? 12 মিটার। তাহলে তাদের শীর্ষের মধ্যে দূরত্ব কত? অর্থাৎ এখান থেকে এইটুকু জায়গার দূরত্বটা কত? তাহলে দেখো, যদি তাদের পাদদেশে 12 মিটার হয়, তাহলে এই জায়গাতেও আমাদের 12 মিটার হবে। হ্যাঁ, হবে। এইটুকু অংশের মান যদি আমরা 12 জানি, আর এই টোটালটুকুর মান জানি আমরা 17, দেওয়াই রয়েছে 17, তাহলে এইটুকু 5 হবে আর নিচেরটুকু 12 হবে। বুঝতে পেরেছো? উপরের এই যে এই পার্টটুকুর মান হবে আমাদের 5, আর নিচের এই পার্টটুকুর মান হবে 12, কেননা দুটো সমান রয়েছে দুই পাশে। তাহলে কি কি বের হলো? লম্ব বের হলো 5, ভূমি বের হলো 12। এখন আমরা অতিভুজ বের করব। তো সবাই জানো ফর্মুলা কি? অতিভুজ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই স্কোয়ারটাকে তোলার জন্য আমরা রুট করে নেই। তোমরা যদি ম্যানুয়ালি বের করতে চাও ম্যানুয়ালি বের করো, বাট আমরা কি মুখস্থ করেছি? ট্রিপলেট মুখস্থ করেছি। 5-এর ট্রিপলেট কত? 5, 12, 13। তুমি যদি এখানেও মান বসিয়ে বের করে দেখো 13ই অ্যান্সার আসবে, আর যদি ট্রিপলেট মনে রাখো তাও তোমাদের অ্যান্সার 13 আসবে। ওকে, তাহলে কি হয়ে গেল? শীর্ষের মধ্যে দূরত্ব তার 13 মিটার, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, সো অনেকে ট্রিপলেট জিনিসটি জানে না, তাদেরকে বলে দেই। ট্রিপলেট হচ্ছে লম্ব, এটা ছোটটি হচ্ছে লম্ব, একটু বড়টি হচ্ছে ভূমি,
এই তার সবচেয়ে বড় হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে পিথাগোরাসের থিওরেমের উপর ভিত্তি করে বেস করে তৈরি করা ট্রিপলেট। তোমরা যদি গুগলে সার্চ করো ত্রিকোণমিতি ট্রিপলেট, তোমরা এরকম অনেক ট্রিপলেট পাবে যেগুলো আমাদের অঙ্ক কম সময় করবার জন্য হেল্প করে। ঠিক আছে, চাইলে তোমরা ট্রিপলেট বের করে নিয়ে দেখো গুগল থেকে, খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, কি বলেছে, 40,000 টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদে মূলে কত হবে? বুঝতে পারলাম, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তাহলে 20% মানে আমরা কি জানি? 20% মানে জানি কত, 20/100, পার্সেন্টের জন্য 100 হয়ে গেল, কাটাকাটি করলে 1/5। সো আমি চক্রবৃদ্ধি সুদ তোমাদের কিভাবে শিখিয়েছি, যদি 5 টাকা সে রাখে, সুদ কত পাবে? 1 টাকা পাবে, অর্থাৎ সুদে মূলে কত টাকা পাবে? টোটাল 6 টাকা পাবে। 5 টাকা যদি ব্যাংকে রাখে, 1 টাকা যদি সুদ দেয়, টোটাল সুদে মূলে কত পাবে? 5 + 1 6 টাকা। কত বছরের জন্য? 2 বছরের জন্য, অর্থাৎ 2টিকে উপরে লিখে দিব স্কোয়ার রূপে। যদি 3 বছর থাকতো তাহলে উপরে 3 দিতাম, 4 বছর থাকলে 4। তাহলে 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36। আমাদের এটা হচ্ছে মূলধন, বাট বইয়ে মূলধন কত বলেছে? বইয়ে মূলধন বলেছে 40,000, তার মানে 25 মানে 40,000। তাহলে দেখো তো কত বেশি হলো এখানে। আমরা যদি ভাগ করে দেখি তাহলে এখানে 1600 বেশি হলো। আবার যেহেতু এক অংশে 1600 গুণ হলো, তাহলে এই অংশেও যদি 1600 গুণ করে দেই তাহলে আমাদের কত বেড়ে যাবে? 57,600 টাকা। অর্থাৎ সুদে মূলে, এটা তো সুদে মূলে আমাদের, তাহলে সুদে মূলে কত টাকা হবে? এত টাকা, 57,600 টাকা। অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, এখন কি বলেছে, 11টি সংখ্যার গড় 50। খুবই একটি কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক এটা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। হ্যাঁ, গড় চ্যাপ্টার থেকে অঙ্ক একটু ভালো করে বোঝো, যারা গড় চ্যাপ্টার অঙ্কগুলি এখনও অবধি করো নাই, একটু ভালো করে বোঝো, বুঝতে পারবে। 11টি ফলাফলের গড় 50। তাহলে আমি একবার বের করে নিচ্ছি 11টি সংখ্যার যোগফল কত। কীভাবে বের করব? জাস্ট গুণ করে দাও, 11টি সংখ্যার গড় 50, এই দুটোকে গুণ করলে আমাদের কি হবে? সংখ্যাগুলির যোগফল বেরাবে কত? 550। ঠিক আছে, এখন বলেছে প্রথম 6টি সংখ্যার যোগফল 49 এবং শেষ 6টি সংখ্যার গড়, এটা গড় রয়েছে, শেষ 6টি সংখ্যার গড় 52। ঠিক একইভাবে প্রথম 6টি সংখ্যার ফার্স্ট, এটা লিখতে হবে না পরীক্ষায়, প্রথম 6টি সংখ্যার কি যোগফল কত? 6 × 49 কত হচ্ছে? 294। আবার সেকেন্ড 6টি সংখ্যার গুণফল কত হচ্ছে? দেওয়া রয়েছে 6 × 52, অর্থাৎ গুণফল হয়ে যাচ্ছে 332টি। এখন দেখো বলেছে ষষ্ঠ ফলাফলটি কত। দেখো প্রথম 6টি টোটাল 12টি সংখ্যার সাথে যদি 12টি সংখ্যার যোগফলের সাথে যদি আমি 11টি সংখ্যার যোগফল বিয়োগ করে দিই তাহলেই তো বাকিটা বেঁচে থাকবে। অর্থাৎ কি করছি, প্রথম 6টি সংখ্যার যোগফল প্লাস সেকেন্ড 6টি সংখ্যার যোগফল কত, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমাদের আসছে 606। এটি আসলো কত? 12টি সংখ্যার যোগফল। আর আমাদের 11টি সংখ্যার যোগফল আমরা কত জানি? এই যে 550 তো বের করেছিলাম, 550। তাহলে বিয়োগ যদি করি তাহলে তো শেষ সংখ্যাটির বেরাবে, বিয়োগ করলে আমাদের আসছে 56। অর্থাৎ ষষ্ঠ নাম্বার সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 56, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, সো গড়ের অঙ্কগুলো কিন্তু এভাবে আমরা খুবই কম সময়ে করতে পারি, জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার রাখো। আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথমে 11টি সংখ্যার প্রথমে যোগফল বের করলাম 550, বলেছে প্রথম 6টি সংখ্যার গড়, তাহলে প্রথম 6টি সংখ্যার যোগফল এত, পরের 6টি সংখ্যার যোগফল 312টি, বাট আমাদের সংখ্যা তো 11টি, তাহলে টোটাল 12টির সাথে 12টির যোগফলের সাথে যদি আমি 11টি বিয়োগ করে দিই তাহলেই সেই অন্তিম সংখ্যাটি বের আমাদের হলো। ঠিক, কি বলেছে, বার্ষিক 9.09% সাধারণ সুদের হারে অর্থ বিনিয়োগ করা হলে মূলধন দ্বিগুণ হতে কত সময় লাগবে? ঠিক আছে, তার মানে ধরে নাও আমি x টাকা ব্যাংকে রাখলাম, আমার একটি নির্দিষ্ট সময় পর সেটি 2x টাকা হয়ে গেল, তাহলে সুদ কত পাইলাম? দেখো তো, আমরা সুদ কিন্তু পাইলাম x টাকা, তার মানে আমাদের x টাকা হচ্ছে মূলধন এবং ইন্টারেস্ট হচ্ছে x টাকা। x টাকা ব্যাংকে রেখেছি এবং ইন্টারেস্ট পেয়েছি x টাকা। ঠিক আছে, তাহলে কি বলেছে আমাদের টাইম, অর্থাৎ টাইমের ফর্মুলা কি জানি? I × 100
বাই পি ইন্টু আর, সুদের হার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তা আই কত, আই কি ধরেছি এক্স ইন্টু 100 রয়েছে 100। এখন বলেছে পি প্রফিট কত, আমাদের প্রফিট, সরি ভুল বললাম আমি, আমাদের মূলধন কত, মূলধন এক্স টাকা ইন্টু আর, সুদের হার কত বলেছে 9.09। এখন দেখো দু ঘর আগের দশমিককে তুলে দিয়ে উপরে আমি 100 লিখে দিলাম আর এক্স এক্সকে কেটে দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে 1 2 3 4, 10,000 বাই 909। যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে কত, 11 সামথিং কি আসবে, অর্থাৎ 11 বছরে সেটি কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা ভাগ করতে না চাও এই পার্টটিকে একটু ভালো করে দেখো, আমি যদি এইভাবে লিখি 100 বাই কি রয়েছে 9.09, আমি কিন্তু এটাকে কি লিখতে পারি তোমরা জানো, আমি কিন্তু এটাকে 100/11 লিখতে পারি, 100/11কে লিখতে পারি, কেননা 100/11 9.09ই আসে। তাহলে এই জায়গার পরিবর্তে আমি 100/11 লিখলাম, তাহলে 100 নিচে 100/11, 100 কেটে যায়, উল্টে ঘুরে উল্টে উপরে চলে যায় 11, অর্থাৎ 11 বছরে সেটি দ্বিগুণ হয়ে যাবে। মেবি ক্লিয়ার হয়েছে? তো আমি তোমাদেরকে দুটো প্রসেসে করালাম, এটা একটি আলাদা প্রসেস, এটি একটি আলাদা প্রসেস। ঠিক আছে, অ্যান্সার একই মিলবে, কোনো সমস্যা নেই। জাস্ট এই যে কাটাকাটি ভাগ করতে যাদের অসুবিধা রয়েছে তারা কিন্তু এইভাবেও করতে পারো। 909কে কী লিখে নিলাম আমরা, 909কে লিখে নিলাম 100/11, তাহলে কাটাকাটি আরও বেশি করতে লাগলো না, আমাদের ভাগ করতে লাগলো না, ডাইরেক্ট 11 বছর বেরিয়ে গেল। ঠিক আছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মোট কি? সো মোট এর আগের দিনও করিয়েছিলাম। মোট যখন কোনো একটি সংখ্যা বারবার রিপিট হতে থাকবে, ফ্রিকুয়েন্টলি রিপিটেড হতে থাকবে, সেটিকে মোট বলবো। ফ্রিকুয়েন্টলি রিপিট হতে থাকবে সেটিকে আমরা বলবো কি, মোট। আর মিডিয়ান কাকে বলবো? মিডিয়ান হচ্ছে, মধ্যমা হচ্ছে আমাদের কি, যেই সংখ্যাটি মিডিলে থাকবে, সবচেয়ে মিডিলে থাকবে, সেটি হয়ে যাচ্ছে আমাদের মধ্যমা। সো মিডিয়ান করার সময় কি বলেছিলাম, সংখ্যাগুলোকে প্রথমে সাজিয়ে লিখতে হবে। দেখো প্রথমে লিখে নিলাম 2, তারপরে লিখে নিলাম 3 দুবার রয়েছে, 4 দুবার রয়েছে, 5 কবার রয়েছে, 5 রয়েছে আমাদের 3 বার, 6 একবার, 7 একবার। এখন দেখো তো কোনটি সবচেয়ে ফ্রিকুয়েন্টলি রিপিট হয়েছে, 5। দেখো 3 বার রিপিট হয়েছে, অর্থাৎ সেটির মোট হয়ে যাবে 5, অর্থাৎ সি নাম্বার কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে, তাহলে পি 400 টাকায় একটি পণ্য কিনলো, তাহলে 400 টাকায় একটি পণ্য কিনলো এবং 10% লাভে বিক্রয় করলো, তার মানে 10% লাভে কত টাকায় বিক্রয় করলো সে, 110/100, সে 440 টাকায় বিক্রয় করলো। 400 টাকায় কিনলো, বিক্রয় করলো 440 টাকায়। সে যদি 460 টাকায় বিক্রয় করতো তাহলে লাভের শতাংশ কত বাড়তো? তাহলে 400 টাকায় কিনে সে 10% লাভ করে 440 টাকায় বিক্রয় করেছে। সে যদি এত টাকা বিক্রয় না করে সে ডাইরেক্ট এত টাকায় বিক্রয় করতো, তাহলে কত টাকা লাভ করতো? তাহলে বের করি, তাহলে কত টাকা লাভ করতো? 60 টাকা লাভ করতো। দেখো বিয়োগ করে দাও, 460 থেকে 460 টাকা লাভ করতো কত টাকার মধ্যে? 400 টাকার মাল বিক্রয় করে, ইন্টু শতাংশের জন্য 100, 0 0 কেটে যায়, 4 15 60, অর্থাৎ সে 15% কি লাভ করতো। অনেকে কিন্তু ভুল করে 15%-এ টিক দিয়ে দিবে, কিন্তু এটা ভুল অ্যান্সার। বলেছে লাভের হার শতকরা কত বাড়লো, আগে তো ছিল লাভ করছিল 10%, এখন করলো 15%, তো শতকরা কত বাড়লো? 5% বাড়লো। বোঝাতে পেরেছি কি? অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাড়াহুড়ো করে অনেক সময় স্টুডেন্ট এই ডিতেই রাইট করবে, তো এটি ভুল হওয়ার চান্স। তোমরা ভালো করে কোশ্চেনটিকে পড়ে দেখবে, এটি কিন্তু হবে না। অ্যান্সারটিকে কি জানতে চেয়েছে অ্যান্সারটিতে সেটি পড়লেই তোমরা বুঝতে পারবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। খুবই সুন্দর এবং একটি বাচ্চা অঙ্ক আমাদের দিয়েছে, মাল্টিপ্লিকেশন করতে বলেছে। ঠিক আছে, আমাদের তো দেখারও দরকার নেই। 3 5 15 এখানে হয়ে যাচ্ছে 3 5 15 আর 6 6 36, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে 19.296। সকলেই জানো, তোমরা করতে পারো সকলেই। ঠিক আছে,
সো কি বলেছে, 120টি পণ্যের ক্রয় মূল্য 80টি পণ্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে 100টি কি সিপি এইটার কিনছি আমি, কিনে এত টাকার যে মাল বিক্রি করলাম সেটির সমান, তার মানে কত টাকা লাভ হচ্ছে, 40 টাকা লাভ হচ্ছে। অনেক স্টুডেন্ট কি করবে, নিচে 120 দিবে, কিন্তু না ভাই একটু ভালো করে বোঝো, 120টার মাল এত টাকা দিয়ে যে কিনছি যে জিনিসটা, আমি 80টি জিনিস বিক্রি করে লাভ করেছি, অর্থাৎ 40 টাকা লাভ করেছি। কতটি মাল বিক্রয় করে, 80টি মাল বিক্রয় করে বা 80টি পরিমাণ মাল বিক্রয় করে, শতাংশের জন্য 100, 40 দুগুণ 80, 2 দিয়ে 50। খুবই একটি সিম্পল প্রসেস, অনেকের হয়তো কঠিন মনে লাগতে পারে এটা, তো ভালো করে একটু বোঝার চেষ্টা করো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, একটু হাইলাইটার ইউজ করছি আমি, দেখে নাও। কোশ্চেনটি ভালো করে পড়ো। বলেছে 120টি পণ্যের ক্রয় মূল্য, ঠিক আছে, এত টাকার জিনিস আমি কিনলাম, কিনে 80 টাকার পণ্যের বিক্রয় মূল্যের সমান হলো, অর্থাৎ আমি 40 টাকায় লাভ করছি। সেটা কি 120টা মাল বিক্রয় করে? না, আমি 80টা মাল বিক্রয় করে 40 টাকা লাভ করছি। তো 40 টাকা লাভ করছি 80টা মাল বিক্রয় করে, শতাংশের জন্য 100। খুবই সিম্পল প্রসেস। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে, 10 মিটার লম্বা একটি সিঁড়ি, ঠিক আছে, একটি উল্লম্ব দেওয়ালে উপর হেলে আছে। আমি একটু পিকচারটি তৈরি করছি, তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এটি দেওয়াল এইভাবে উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের দেওয়াল। তাহলে 10 মিটার লম্বা সিঁড়ি, তাহলে সিঁড়িটির মান হয়ে যাচ্ছে 10 মিটার। এখন এটি মাটির সাথে 60 ডিগ্রি কোণ ক্রিয়েট করেছে, 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। দেওয়াল থেকে সিঁড়ির পাদদেশের দূরত্ব কত? অর্থাৎ এই যে দেওয়াল থেকে, এটা হচ্ছে দেওয়ালের পাদদেশ এবং এটা সিঁড়ির পাদদেশ, অর্থাৎ এর দূরত্বটা কত? অর্থাৎ ভূমিটির মান জানতে চেয়েছে, ভূমির মান জানতে চেয়েছে। তো ভূমি এবং অতিভুজ কোথায় থাকে আমাদের? ভূমি এবং অতিভুজ থাকে আমাদের কসে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ আমাদের থাকে কসে, কস থিটাতে। তো কস থিটার মান তো দেওয়াই রয়েছে 60 ডিগ্রি। তো ভূমি তো জানি না, ভূমি বের করতেই বলেছে, আর অতিভুজের মান 10 কস থিটা, অর্থাৎ কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান আমরা কি জানি? কস 60 ডিগ্রির মান জানি আমরা হাফ। উভয় পাশে কাটাকাটি করলে এখানে 5 এবং বজ্রগুণন যদি করে দেই তাহলে ভূমির মান বেরিয়ে আসবে আমাদের 5 মিটার। ওকে, তাহলে সেই দেওয়াল থেকে সেই সিঁড়ির পাদদেশ এর দূরত্ব 5 মিটার, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সো যে 30টি অঙ্ক করানোর কথা ছিল এটি হচ্ছে সর্বশেষ অঙ্ক, 30 নাম্বার অঙ্ক। তোমরা সকলেই জানো এনটিপিসি গ্রুপ ডিতে আমাদের 30টি করে অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে। সো এই অঙ্কটিতে কি বলা রয়েছে, এই প্লাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এর মানগুলো উল্টে পাল্টে দিয়েছে, এখানে বলাই রয়েছে, ঠিক আছে। তো আজকে এই অঙ্কটি তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, তোমরা অবভিয়াসলি বাড়িতে এই অঙ্কটি করে আমাকে অ্যান্সারটি অবভিয়াসলি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে। খুবই একটি সিম্পল অঙ্ক, সিম্পল প্রসেস, ঠিক আছে। অ্যান্সারটি অবশ্যই বাড়িতে চেষ্টা করবে সকলে, খাতায় কলমে করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। সো আজকে এইটুকুই রাখছি, ঠিক আছে। 30টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এভাবেই নেক্সট পার্টে, পরবর্তী পার্টগুলোতে আমি এভাবেই তোমাদের অঙ্ক শিখিয়ে যাব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। তো অবশ্যই প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নেবে। যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে ফেসবুক চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে শর্টকাট রিলেটেড আমি অনেক অঙ্ক শিখিয়ে থাকি, সেটি তোমরা ফলো করো। দেখবে আমি 100% সিওরিটির সাথে বলতে পারবো তোমাদের ম্যাথ করার অ্যাবিলিটি এবং স্পিড 100% বেড়ে গেছে। সেখানে আমি খুবই সুন্দরভাবে মাল্টিপ্লিকেশন, স্কোয়ার, রুট বিভিন্ন অঙ্ক শিখিয়েছি। যাও সেখানে গিয়ে তোমরা ভিজিট করো ফেসবুক চ্যানেলে গিয়ে, আশা করি অনেক কিছু শিখতে পারবে। ওকে, সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।